অসুস্থ, তিনি কেন ওই পদে গেলেন? তিনি তো ডাক্তারও নন, স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। তিনি কেন গেলেন? কারণ তিনি ইউনুস সেন্টারে ছিলেন। এবং এইভাবে না নেপোটিজম যখন আপনি সকল জায়গায় করবেন, আমার লোককে আমি বসাবো, যাকে খুশি তাকে বসাবো, এই যদি হয় ভাই, তাহলে আর এই ১,৫০০-এর উপর মানুষের রক্ত, ৩০,০০০-এর উপর আহত, ১,০০০-এর বেশি মানুষের সরকারের প্রতি পদে যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য আপনি মনে করে দেখুন তো, গত ১০০ দিনে এমন কোন সেক্টর কি আছে যে সেক্টর পিসফুলি কাজ করতে পেরেছে? গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে আপনি কি বলছেন এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এবং যেহেতু এই আন্দোলনের ফসল হিসেবে ২০ জনের একটা উপদেষ্টা পরিষদ এখন মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছে, তারা যেহেতু স্টিয়ারিং এ আছে, মূল দায়িত্বটা তাদের উপর যদি বলা হতো, তাহলেও কিন্তু আমরা মোটা দাগে হিসাব করতে পারতাম যে ঠিক আছে, প্লাস মাইনাস কিছু একটা হবে ১ বছরের। কিন্তু এখন তো উই আর ইন টোটাল ডার্ক। এবং যেই সংস্কারের কর্মসূচি, যে দীর্ঘ সংস্কারের কথা বলা হচ্ছে, তার কিছুই তো নিকল শুরু হচ্ছে না। ধরুন শেখ হাসিনাকে ফেরানো, যদি প্রথম কথাটা বলি, আমাদের সাধারণ মানুষ যারা, আমি আমাদের মতন রাজনীতি নিয়ে খেলা করা, মানে চুলচেরা বিচার করা মানুষ, বা আপনার মতন যাকে প্রতি মুহূর্তে রাজনীতির খবর রাখতে হয়, তেমন মানুষদের কথা একপাশে সরিয়ে রেখে একদম সাধারণ মানুষদের কথা চিন্তা করে, তাদের মোটা দাগে চিন্তা কি? শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা হবে? আচ্ছা, ধরলাম ভারতের সঙ্গে আমাদের যেহেতু নানান রকম রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার আছে, পারা গেল না। এর পরপরই কে আছে? ওবায়দুল কাদের। এরপর পরে আছে আসাদুজ্জামান খান কামাল। এরপরে আমরা শুনেছি আরাফাতের হুঙ্কার। আমরা দেখেছি নওফেল সাহেব কি সব কথা বলেছিলেন সেই সময়, হাসান মাহমুদ দিন। এবং এরপরে বোধহয় আরো 10 দিন, মোট 100 দিন ধরে ঘটেছে। এবং 100 দিন ধরে এই ঘটনাগুলো ঘটবার পরে আজকে যদি সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বলেন যে অন্য কোন রাজনৈতিক দলের নির্বাচন চাইবার জন্য এই সকল দাবি চাপা পড়ে যাচ্ছে, তাহলে একেবারেই নিজের দায়িত্বকে অস্বীকার করা, নিজের ব্যর্থতাকে ঢাকবার একটি খুবই হাস্যকর প্রয়াস ছাড়া এটাকে আর কি বলবো বলেন? আমি আজকে লক্ষ্য করলাম যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন ভাই এবং সেই সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক ভাই সহ রুহুল কবির রিজভিও গেছেন আহতদের দেখার সঙ্গে। এই 3 দিনের মধ্যেই তো এটা ঠিকঠাক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো হয়নি। এবং আমরা দেখছি দফায় দফায় আলোচনাগুলো দেখলাম এই সিদ্ধান্ত নিতে দেরি হলো। সেই রকম অতি তৎপর গতিতে আহতদের বিষয়ে যদি আপনারা আর একটু সরকারকে বলতেন, তাহলে সেটা খুব দ্রুত বা আরেকটু সরকারের কাজে গতি আসতো না? আমি আপনার সঙ্গে একমত পোষণ করেই বলছি, বিএনপি গত 17 বছর ধরে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এবং বিএনপির 400-র উপরে কর্মী এই 1.5 মাসে নিহত হয়েছে, বিএনপির কয়েক হাজার কর্মী আহত হয়েছে। সুতরাং আমরা আমাদের দলীয় ব্যবস্থাপনায় আমরা আমাদের নেতা কর্মীদের যেমন টেক কেয়ার করতে হচ্ছে, একই সঙ্গে প্রতিদিন নতুন নতুন ইস্যুও সামনে আসছে নিকল। এবং রাষ্ট্রপতি কে থাকবেন কি থাকবেন না, এই ইস্যুটিও কি হঠাৎ করেই সামনে আনা হলো না? ধরুন 5ই অগস্ট যখন এই মহাবিপ্লব কিংবা গণঅভ্যুত্থান যেটাই আপনি বলেন, সেটা খুব পরিষ্কার না। বলা হচ্ছে সংস্কার যদি দ্রুত হয় তাহলে নির্বাচন দ্রুত হবে, সংস্কার যদি ধীরে হয় তাহলে নির্বাচন ধীরে হবে। সংস্কার বলতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারটি কি মেন করছে? সে কারণে আমি বারবার একটা কথা বলছি, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে কি কি সংস্কার আপনারা করতে চান, এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদ বলতে আপনারা আসলে কোন সময় মেন করছেন, তার একটি পরিষ্কার রোডম্যাপ যদি আপনারা না দেন, তাহলে আসলে কিন্তু পুরো জাতি অন্ধকারে থাকবে। একটা রাজনৈতিক দলের ক্ষুদ্র কর্মী হিসেবে আপনি যখন আমাকে প্রশ্ন করেন যে এটা কোন ট্রেনে বাংলাদেশ উঠেছে, আমি কিন্তু জবাব দিতে পারি না। আমি যখন আমার নিজের সঙ্গে বসে হিসাব করি আসলে ভোট হতে আর কত সময় লাগতে পারে, বিকজ আমাদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেই সময়টা আমরা পাবো কিনা, সেই সময়টা হাতে আছে কিনা, এগুলো নিয়ে যখন নিজের সঙ্গে নিজে বসি, তখনও কিন্তু আসলে কনফিউজড হওয়া ছাড়া উপায় থাকে না। আমাকে অনেকেই ফোন করে বলেন যে তুমি কেন এখন এলাকায় এত বেশি সময় দিচ্ছ, কারণ আমাদের নির্বাচন কবে হবে, কেউ কাজ করা কর্তব্য। কিন্তু নির্বাচন নিয়ে তাদের আলোচনা চলতে থাকলে আহত ও শহীদদের দাবি চাপা পড়ে যায়। সবাইকে এখন আহত ও শহীদদের দাবি গুরুত্ব দেয়া কর্তব্য বা দরকার, সেরকম বলেছেন তিনি। ব্যারিস্টার ফারহানা, আপনাদের নির্বাচনের দাবিতে আহত ও শহীদদের দাবি চাপা পড়ে গেল কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথাটি এমন একজন বলছেন যিনি সরকারের একটা
একটি অংশ ওতপ্রোতভাবে সরকারের সঙ্গে জড়িত, ডে ওয়ান থেকে যিনি সরকারে আছেন, এবং তিনি বলছেন যে এই 3 মাস পরে এসে যখন স্বাস্থ্য উপদেষ্টা দেখা হারিয়েছেন আমার ভাই, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আজকে ওনারা এই আত্মত্যাগ করেছেন বলেই কিন্তু আমরা এসে বুক ফুলিয়ে আপনার অনুষ্ঠানে করে বিচার করা। নিকোল, আমি কোনো যদি কিন্তু ব্যবহার করব না। যখন আওয়ামী লীগের আমলে শিবির সন্দেহে পিটিয়ে মারা হতো, যখন আওয়ামী লীগের আমলে রাজাকার শাবক বলে আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হতো, তখন কিন্তু আমি সেটাকে যদি কিন্তু দিয়ে কোনোদিন সমর্থন দেই নাই। সুতরাং আজকে যদি কাউকে আওয়ামী লীগ বলে শুধুমাত্র অপরাধী না, হ্যাঁ, শুধুমাত্র আওয়ামী লীগ বলে কারো উপরে যদি হামলা হয়, কারো উপরে যদি অত্যাচার করা হয়, সার্টেনলি আমার মনে হয় একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে সার্টেনলি আই উইল কনডেম দ্যাট। তবে অ্যাট দ্য সেম টাইম তবে কিন্তু ওটাকে জাস্টিফাই করা না। তবে হচ্ছে যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল, 15 বছরের নানান রকম অপরাধ, সেটা আপনার ফৌজদারি থেকে শুরু করে দেওয়ানি পর্যন্ত, যেই অপরাধে যে অভিযুক্ত হবে না কেন তার বিরুদ্ধে মামলা হোক, তাকে আইনের আওতায় আনা হোক, এবং আইনজীবীরা যাতে কোর্টে গিয়ে কোন রকম কোন হেনস্থার শিকার না হয়, কাউকে ডিফেন্ড করার জন্য যেন আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে না হয়, সেটাও এই সরকারকে এনশিওর করতে হবে।